ভাবুন তো, এমন এক সময় যখন রাজদরবার, যুদ্ধক্ষেত্র, প্রশাসন সবকিছুই ছিল পুরুষদের দখলে, ঠিক সেই সময় একজন নারী শুধু পর্দার আড়াল ভেঙেই বেরিয়ে আসেননি, বরং সিংহাসনে বসে পুরো একটি সাম্রাজ্য শাসন করছিলেন। তিনি ছিলেন রাজিয়া সুলতানা। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দিল্লি সুলতানাতের প্রথম এবং কার্যত একমাত্র নারী সুলতান। কিন্তু কিভাবে তিনি সিংহাসনে উঠলেন? কেন তার নিজের অভিজাতরাই তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল? আর কি এমন ঘটেছিল যে মাত্র কয়েক বছরের মধ্যেই ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্র অস্তমিত হয়ে গেল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ইতিহাস, রাজনীতি, ষড়যন্ত্র, যুদ্ধ এবং এক অসাধারণ নারীর জীবন সংগ্রামের গল্প। ১৩০০ শতাব্দীর শুরু, দিল্লি সুলতানাতের তখন নতুন শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। আশ্চর্যের বিষয়, তিনি জন্মসূত্রে কোনো রাজপুত্র ছিলেন না। শৈশবে দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, কিন্তু নিজের মেধা, সাহস ও সামরিক দক্ষতায় ধীরে ধীরে তিনি দিল্লির সুলতান হয়ে ওঠেন। এই কারণেই তিনি ভালো করেই জানতেন যোগ্যতা জন্মের চেয়ে অনেক বড়। প্রায় ১২০৫ খ্রিস্টাব্দে রাজিয়ার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম। যেখানে রাজপরিবারের অধিকাংশ কন্যাকে শুধু ধর্মীয় শিক্ষা ও রাজকীয় জীবনযাপনের জন্য প্রস্তুত করা হতো, সেখানে ইলতুৎমিশ নিজের কন্যাকে সম্পূর্ণ ভিন্নভাবে গড়ে তুলেছিলেন। তিনি রাজিয়াকে শেখান কোরআন ও ইসলামী শিক্ষা, আরবি ও ফার্সি ভাষা, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ কৌশল, ঘোড়সওয়ারি, তীরন্দাজি এবং তরবারি চালনা। রাজিয়া খুব দ্রুতই প্রমাণ করেন যে তিনি শুধু একজন রাজকন্যা নন, একজন ভবিষ্যৎ শাসক হওয়ার যোগ্যতা তার মধ্যে রয়েছে। ইলতুৎমিশের একাধিক ছেলে ছিল, কিন্তু সমস্যা ছিল একটি: তাদের অনেকেই বিলাসী, দায়িত্বহীন এবং প্রশাসনের প্রতি অনাগ্রহী ছিলেন। অন্যদিকে রাজিয়া যখন রাজদরবারে বসতেন, তখন মন্ত্রীদের সঙ্গে চুক্তি দিয়ে আলোচনা করতেন। কোনো অভিযোগ এলে মনোযোগ দিয়ে শুনতেন, কোনো প্রশাসনিক ভুল হলে দ্রুত সমাধানের নির্দেশ দিতেন। ধীরে ধীরে ইলতুৎমিশ বুঝতে পারেন তার কন্যা অন্য সবার চেয়ে অনেক বেশি যোগ্য। একবার ইলতুৎমিশ যুদ্ধ অভিযানে বের হন। রাজধানী দিল্লির দায়িত্ব দিয়ে যান রাজিয়ার হাতে। এটি ছিল এক বিশাল পরীক্ষা। রাজিয়া সেই পরীক্ষায় অসাধারণ সফল হন। তিনি বিচার কার্য পরিচালনা করেন, কর আদায় ঠিক রাখেন, প্রজাদের অভিযোগ শোনেন, আইন শৃঙ্খলা বজায় রাখেন। রাজধানীতে কোথাও বিশৃঙ্খল সৃষ্টি হতে দেননি। যখন ইলতুৎমিশ ফিরে আসেন, যখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি উপলব্ধি করেন এই মেয়ে একদিন দিল্লির ভবিষ্যৎ হতে পারে। এরপর আসে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইলতুৎমিশের প্রকাশ্য ঘোষণা করেন তার মৃত্যুর পর উত্তরাধিকারী হবেন তার কন্যা রাজিয়া। এই ঘোষণায় পুরো দরবার স্তব্ধ হয়ে যায়, কারণ সেই সময় অধিকাংশ অভিজাত মনে করত একজন নারী কখনো সাম্রাজ্য শাসন করতেই পারে না। তাদের মতে নারী শুধু পর্দার আড়ালে থাকবে, রাষ্ট্র পরিচালনা করবে পুরুষ। কিন্তু ইলতুৎমিশ দৃঢ় কণ্ঠে বললেন, আমার পুত্রদের মধ্যে আমি এমন কাউকে দেখিনি যে রাজিয়ার মতো যোগ্য। এই কথাটি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। ইলতুৎমিশের এই সিদ্ধান্ত সবাই মেনে নেয়নি। বিশেষ করে তুর্কি অভিজাতদের শক্তিশালী গোষ্ঠী চাহেলগানি ভীষণ অসন্তুষ্ট হয়। তারা ভাবতে শুরু করে যদি একজন নারী সুলতান হন তাহলে তাদের ক্ষমতা কমে যাবে। তাই গোপনে শুরু হয় ষড়যন্ত্র, দরবারে ফিসফাস, রাজনীতিতে বিভাজন আর রাজিয়ার বিরুদ্ধে অপপ্রচার। ১২৩৬ সালে ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। এটাই ছিল সাম্রাজ্যের সবচেয়ে সংকটময় সময়। সবাই ভেবেছিল এবার রাজিয়া সিংহাসনে বসবেন, কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো। ক্ষমতাবান অভিজাতরা ইলতুৎমিশের ইচ্ছা অমান্য করে তার ছেলে রুকনুদ্দিন ফিরোজকে সুলতান ঘোষণা করেন, কারণ তারা মনে করেছিল দুর্বল শাসক থাকলে প্রকৃত ক্ষমতা তাদের হাতেই থাকবে। রুকনুদ্দিন ক্ষমতায় এসেই রাজকার্যের প্রতি উদাসীন হয়ে পড়ল। তিনি অধিকাংশ সময় ভোগবিলাসে কাটাতে থাকেন। প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার মা শাহ তুরকানের হাতে। এরপর শুরু হয় অত্যাচার, রাজপরিবারের সদস্যদের উপর নির্যাতন, অভিজাতদের প্রতি বিভেদ, প্রজাদের উপর কঠোর আচরণ। দিল্লির মানুষ দ্রুত বুঝতে পারে এই শাসন বেশি দিন টিকবে না। একদিকে রাজিয়া প্রকাশ্যে কোনো বিদ্রোহ করেননি। তিনি ধৈর্য ধরে মানুষের সমর্থনের অপেক্ষা করেছিলেন। তিনি জানতেন সিংহাসন শুধু তরবারি দিয়ে জয় করা যায় না, মানুষের বিশ্বাসও জয় করতে হয়। আর ঠিক সেই সুযোগই খুব দ্রুত এসে যায়। দিল্লির জামে মসজিদে হাজারো মানুষের সামনে রাজিয়া এমন একটি ভাষণ দেন যা পুরো ইতিহাস বদলে দেয়।
কিভাবে জনগণ বিদ্রোহ করে রুকনউদ্দিনকে ক্ষমতাচ্যুত করলো, কিভাবে জনগণ বিদ্রোহ করে রুকনউদ্দিনকে ক্ষমতাচ্যুত করলো, কিভাবে রাজিয়া দিল্লির প্রথম নারী সুলতান হিসাবে সিংহাসনে বসলেন, আর কেন তিনি নিজেকে সুলতানা নয় সুলতান বলে পরিচয় দিতে চেয়েছিলেন। এক শুক্রবার দিল্লির জামে মসজিদে হাজার হাজার মানুষ জুম্মার নামাজের জন্য একত্রিত হয়েছে। হঠাৎ লাল পোশাক পরে জনসমুদ্রের সামনে উপস্থিত হন রাজিয়া। সেই সময় লাল পোশাক ছিল বিচার প্রার্থনার প্রতীক। তিনি মানুষের উদ্দেশ্যে আবেগপূর্ণ ভাষণে বলেন, তার পিতার শেষ ইচ্ছা অমান্য করা হয়েছে, রাষ্ট্র দুর্নীতিগ্রস্তদের হাতে চলে গেছে, প্রজারা নিরাপদ নয়, তিনি জনগণের কাছে ন্যায় বিচার চান। রাজিয়ার বক্তব্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মুহূর্তের মধ্যেই জনতা রুকনউদ্দিন ও শাহতুর খানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1236 খ্রিস্টাব্দে রুকনউদ্দিনকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর দিল্লির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী আনুষ্ঠানিকভাবে সুলতান হিসাবে সিংহাসনে বসেন। তিনি নিজেকে সুলতানা বলতে রাজি ছিলেন না, কারণ সুলতানা শব্দের অর্থ অনেক সময় শুধু সুলতানের স্ত্রীকেই বোঝানো হতো। তিনি বলেছিলেন, আমি সুলতানের স্ত্রী নয়, আমি নিজেই সুলতান। এটি ছিল নারী নেতৃত্বের এক সাহসী ঘোষণা। রাজিয়া ক্ষমতায় এসেই একটি বড় পরিবর্তন আনেন। তিনি পর্দার আড়ালে বসে রাজত্ব করেননি, তিনি প্রকাশ্যে দরবারে বসতেন, নিচে বিচার কার্য পরিচালনা করতেন, ঘোড়ায় চড়ে সেনাবাহিনী পরিদর্শন করতেন, যুদ্ধের সময় সৈনিকদের সামনে থেকে নেতৃত্ব দিতেন। তিনি প্রায় পুরুষ শাসকের মতো রাজকীয় পোশাক ও পাগড়ি পরতেন। এটি সে সময়ের সমাজে অত্যন্ত ব্যতিক্রমী ছিল। রাজিয়া বুঝতেন, শুধু সিংহাসনে বসলে একজন সফল শাসক হওয়া যায় না। তিনি দুর্নীতি কমানোর উদ্যোগ নেন, যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেন, বিচার ব্যবস্থা শক্তিশালী করেন, প্রদেশগুলোর উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ান, সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার জন্য ব্যবস্থা করেন। এই সিদ্ধান্তগুলোতে সাধারণ মানুষ খুশি হলেও অনেক ক্ষমতাবান অভিজাত ক্ষুব্ধ হয়ে উঠে পড়ে। রাজিয়া শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষানুরাগী। তার শাসনামলে মাদ্রাসা, গ্রন্থাগার এবং শিক্ষাকেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। ইসলামী শিক্ষা, ইতিহাস, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশেও তিনি উৎসাহ দেন। তার দরবারে বহু আলেম, কবি ও জ্ঞানী ব্যক্তি সম্মান পেতেন। দিল্লি সুলতানাতের একটি শক্তিশালী তুর্কি অভিজাত গোষ্ঠী ছিল। তারা দীর্ঘদিন ধরে রাজনীতির প্রকৃত নিয়ন্ত্রক ছিল, কিন্তু রাজিয়া তাদের ক্ষমতা সীমিত করতে শুরু করেন। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জাতি ও বংশের লোকেদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। এতে অভিজাতদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়। রাজিয়ার অন্যতম বিশ্বস্ত কর্মকর্তা ছিলেন জামাল উদ্দিন ইয়াকুত। তিনি রাজকীয় অস্ত্রশালার প্রধান ছিলেন। রাজিয়া তার দক্ষতা দেখে তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। এই সিদ্ধান্তে তুর্কি অভিজাতরা ক্ষুব্ধ হয়। তারা গুজব ছড়াতে শুরু করে যে রাজিয়া ও ইয়াকুতের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে অধিকাংশ আধুনিক ইতিহাসবিদ মনে করেন এই অভিযোগের নির্ভরযোগ্য প্রমাণ নেই। অনেকের মতে রাজিয়ার জনপ্রিয়তা নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এই গুজব ছড়ানো হয়েছিল। একদিকে অভিজাতদের ষড়যন্ত্র, অন্যদিকে সীমান্ত অঞ্চলের বিদ্রোহ। রাজিয়াকে একের পর এক সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে বিদ্রোহ দমন করতে বের হন। তার সাহস দেখে সৈন্যরা অনুপ্রাণিত হলেও শত্রুরা বুঝে যায় তাকে হারাতে হলে যুদ্ধের পাশাপাশি ষড়যন্ত্র করতে হবে। ভাটিন্ডার গভর্নর মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া দ্রুত সেনাবাহিনী নিয়ে তার বিরুদ্ধে রওনা হন, কিন্তু তিনি বুঝতে পারেননি বিদ্রোহ শুধু বাইরে নয়, নিজের সেনাবাহিনীর ভেতরেও বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। এই অভিযানের ফলেই বদলে দেবে তার জীবনের গতিপথ। 1240 খ্রিস্টাব্দ রাজিয়া নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে ভাটিন্ডার উদ্দেশ্যে রওনা হন। তার বিশ্বাস ছিল সাহস ও দক্ষতা দিয়ে তিনি বিদ্রোহ দমন করবেন। কিন্তু তিনি বুঝতে পারেননি শত্রু শুধু তার যুদ্ধক্ষেত্রে নয়, নিজের সেনাবাহিনীর মধ্যেও রয়েছে। কিছু প্রভাবশালী অভিজাত গোপনে বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছিল। যুদ্ধ চলাকালীন রাজিয়ার বিশ্বস্ত কর্মকর্তা জামাল উদ্দিন ইয়াকুত নিহত হন। সমকালীন সূত্রে তার মৃত্যুর বিবরণ ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ ইতিহাসবিদ একমত যে এই ঘটনাটি ছিল রাজিয়ার জন্য বড় ধাক্কা। ইয়াকুতের মৃত্যুর পর রাজিয়ার সেনাবাহিনী ভেঙে পড়ে। অবশেষে তিনি বন্দী হন। বন্দী অবস্থায় রাজিয়াকে ভাটিন্ডায় নিয়ে যাওয়া হয়। এখানে ইতিহাসে একটি আকর্ষণীয় মোড় আসে। মালিক আলতুনিয়া ধীরে ধীরে উপলব্ধি করেন রাজিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছিল তার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কথা বলতে বলতে দুজনের মধ্যে পারস্পরিক সম্মান গড়ে ওঠে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। কিন্তু তাদের সামনে তখনও আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। রাজিয়া বন্দী হওয়ার সুযোগ
তুর্কি অভিজাতরা দ্রুত নতুন শাসক ঘোষণা করে। সিংহাসনে বসানো হয় ইলতুৎমিশের আরেক পুত্র বাহরাম শাহকে। এতে স্পষ্ট হয়ে যায় তাদের লক্ষ্য ছিল একজন শক্তিশালী শাসক নয়, বরং এমন একজনকে ক্ষমতায় বসানো যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। রাজিয়া বুঝতে পারেন যদি এখনই কিছু না করা হয় তবে তার পিতার গড়ে তোলা সাম্রাজ্য চিরতরে ষড়যন্ত্রকারীদের হাতে চলে যাবে। রাজিয়া ও আলতোনিয়া নতুন করে সেনাবাহিনী গঠন করেন। পাঞ্জাব ও আশপাশের অঞ্চল থেকে সমর্থক জোগাড় করা হয়। তাদের লক্ষ্য একটাই, দিল্লি পুনরুদ্ধার। যদিও তাদের সৈন্য সংখ্যা খুব বেশি ছিল না, তবুও রাজিয়া আত্মবিশ্বাস হারাননি। তিনি জানতেন ন্যায়ের জন্য লড়াই কখনো সহজ হয় না। 1240 সালের অক্টোবর মাস, কৈথলের কাছে দুই পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। রাজিয়া ও আলতোনিয়া সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু সংখ্যায় ও শক্তিতে বাহরাম শাহের সেনাবাহিনী অনেক এগিয়ে ছিল। দীর্ঘ লড়াইয়ের পর রাজিয়ার বাহিনী পরাজিত হয়। তিনি ও আলতোনিয়া যুদ্ধক্ষেত্রে ছেড়ে সরে যেতে বাধ্য হন। পরাজয়ের পর তারা অল্প কয়েকজন সঙ্গী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথেই স্থানীয় দস্যু বা গ্রামবাসীদের একটি দল তাদের আক্রমণ করে। সমকালীন বর্ণনায় এই ঘটনার বিবরণে কিছু পার্থক্য থাকলেও সাধারণভাবে গ্রহণযোগ্য মত হল 1240 সালের 14 অক্টোবর রাজিয়া সুলতানা ও আলতোনিয়া নিহত হন। মাত্র কয়েক বছর আগে যে নারী দিল্লির সিংহাসনে বসে একটি সাম্রাজ্য শাসন করছিলেন, তার জীবন শেষ হয় অত্যন্ত নিঃস্ব অবস্থায়। ইতিহাসের এ এক নির্মম পরিহাস। রাজিয়ার শাসনকাল দীর্ঘ ছিল না, তবুও তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, কারণ তিনি প্রমাণ করেছিলেন যোগ্যতার কোনো লিঙ্গ নেই। তিনি নারী হয়েও সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, নিজে বিচার পরিচালনা করেছেন, প্রশাসন সংস্কার করেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি এমন এক সমাজে নেতৃত্ব দিয়েছিলেন যেখানে নারীর জন্য ক্ষমতার দরজা প্রায় বন্ধ ছিল। অনেক আধুনিক ইতিহাসবিদের মতে রাজিয়ার সবচেয়ে বড় দুর্বলতা ছিল না তার নেতৃত্ব, বরং তার সবচেয়ে বড় বাধা ছিল সে সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। তুর্কি অভিজাতদের ক্ষমতার লড়াই, বংশগত স্বার্থ এবং নারী সভা শাসককে মেনে নিতে না পারার মানসিকতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আজও দিল্লিতে রাজিয়া সুলতানার নামে সমাধি দেখানো হয়, যদিও তার প্রকৃত সমাধিস্থল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। বই, গবেষণা, নাটক, চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকভাবে তার জীবন বারবার ফিরে এসেছে। তিনি শুধু দিল্লি সালতানাতের প্রথম নারী শাসক নন, তিনি সাহসী, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের এক কালজয়ী প্রতীক। ইতিহাসে এমন অনেক শাসক আছেন যারা দীর্ঘদিন রাজত্ব করেছেন, কিন্তু মানুষ তাদের ভুলে গেছে। আবার এমনও কেউ আছেন যাদের শাসনকাল ছিল অল্প, কিন্তু তাদের সাহস যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে। রাজিয়া সুলতানা সেই দ্বিতীয় দলের একজন। তিনি দেখিয়ে গেছেন ক্ষমতা জন্মসূত্রে নয়, যোগ্যতা, প্রজ্ঞা এবং সাহসের মাধ্যমে অর্জিত হয়। আর হয়তো এই কারণেই শতাব্দী পেরিয়েও ইতিহাসের পাতায় তার নাম আজও উজ্জ্বল হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।